Hello viewers, I am Jyotirmoy. Welcome to my channel Grammar XYZ. Many thanks to all the well wishers who have supported me with all their kind opinions and their valuable comments. It's my humble presentation to all those who need to learn grammar from the fundamental to the functional. Today I am going to discuss about the very important and the useful part of English grammar. Please keep watching to the end of the video. তো আজকে আমি গ্রামারের যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জ শুরু করার আগে প্রথমত জানা উচিত হোয়াট ইজ ন্যারেশন। ন্যারেশন কথার অর্থ হলো উক্তি। যদি এখানেও প্রশ্ন করা হয় উক্তি কাকে বলে, উক্তি বলতে আমরা বুঝব কি বক্তার বলা কথাকে আমরা উক্তি বলি। এখন এই বক্তা অর্থাৎ যিনি স্পিকার তিনি যা বলবেন তার নাম হলো ন্যারেশন। তো এই ন্যারেশন আমরা প্রাইমারিলি দেখে নিই যে ন্যারেশন দেখতে কেমন হয়। ন্যারেশন প্রথমত দু প্রকার, একটি হলো কি ডাইরেক্ট ন্যারেশন, আরেকটি হলো কি ইনডাইরেক্ট ন্যারেশন। হোয়াট ইজ ডাইরেক্ট অ্যান্ড হোয়াট ইজ ইনডাইরেক্ট? বাংলায় বললে ডাইরেক্ট মানে হলো প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট মানে হলো পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি যেখানে বক্তা সরাসরি শ্রোতার সঙ্গে কথা বলে এবং তার কথাটি ইনভার্টেড কমার মধ্যে কোট করা থাকে, আমরা তাকে বলবো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। কেমন দেখতে হবে? ধরে নিলাম বক্তা রাম সেড টু মি, যেটি বললো সেটি ইনভার্টেড কমার মধ্যে কোট করা হলো, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। তো এই যে সেন্টেন্সের মধ্যে রাম সেড টু মি এটি একটি অংশ এবং আই অ্যাম ইয়োর ফ্রেন্ড এটি আরেকটি অংশ। এই দুটি অংশকে আমরা একত্রে বলতে পারি প্রত্যক্ষ উক্তি। এই প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাওয়াটাকেই বলছি আমরা ন্যারেশন চেঞ্জ। এখন কথা হলো ন্যারেশন কোনটি? আমরা একটু আগে সংজ্ঞায় বললাম যে বক্তার বলা কথাকেই আমরা ন্যারেশন বলি বা উক্তি বলি। এই সেন্টেন্সের বক্তা হলো রাম, স্পিকার রাম যে কথাটি বলছে বলা কথাটি ইনভার্টেড কমার মধ্যে কোট করা থাকে। তো রামের বলা কথা হলো আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। সো দিস ইজ দ্য পোর্শন হুইচ ইজ সেড বাই রাম, দ্য স্পিকার অফ দ্য সেন্টেন্স। এটি হলো কি রামের বলা কথা, আমরা এটিকেই বলবো ন্যারেশন। তাহলে চেঞ্জ করতে হলে আমরা ইনভার্টেড কমার মধ্যে থাকা এই বাক্যটিকেই চেঞ্জ করব, এটিকে নয়। এই জন্যে ন্যারেশন চেঞ্জ করার আগে আমাদের জানতে হবে ইনভার্টেড কমার মধ্যে থাকা এই অংশটি কত প্রকার হতে পারে, অর্থাৎ এখানে কোন কোন ধরনের বাক্যগুলি লিখিত রূপে থাকতে পারে। আমার আগের কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে দেখে নিতে পারেন। সেন্টেন্স সম্পর্কিত বর্ণনা আমি করেছি, সেখানে সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার ভাগে বিভাজিত হয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। সেই সমস্ত ভাগগুলোকে নিয়েই আমাদের ন্যারেশনের এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হবে। তো এবার বলে নিই যে এখানকার এই যে সেন্টেন্সগুলি যেমন 5 প্রকারের হতে পারে, এই ডাইরেক্ট ন্যারেশনটি এর দুটি অংশকে আমরা দুটি নামে ডাকবো। কমা পর্যন্ত এই অংশটিকে আমরা একটি নাম দেব এবং কমার বাইরে ইনভার্টেড কমা মধ্যে থাকা এই অংশটিকে আমরা আরও একটি নাম দেব। যে অংশে সাবজেক্ট অবজেক্টের সঙ্গে সরাসরি কথা বলছে আমরা সেই অংশটির নাম দিয়েছি রিপোর্টিং স্পিচ। আর বক্তা অর্থাৎ স্পিকারের বলা কথা যেটি ইনভার্টেড কমার মধ্যে কোট করা থাকে আমরা তাকে বলছি কি রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং এবং রিপোর্টেড এই দুটি স্পিচ নিয়ে গঠিত হয়েছে ডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্ট ন্যারেশন বলতে এই দুটি অংশকেই চিনব। এই হলো ন্যারেশনের প্রাথমিক ধারণা। সো দেয়ার মে বি 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস উইদিন দ্য ইনভার্টেড কমাস। ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে এই সেন্টেন্সগুলিকে ট্রান্সফার করার জন্যে আমাদের কি কি নিয়মে বা কী কী পদ্ধতিতে আমাদেরকে চেঞ্জ করতে হয়। প্রথমত এই যে সেন্টেন্সটি ইনভার্টেড কমার মধ্যে আছে এই বাক্যটিকে আমরা কী নামে চিনছি বা কীভাবে চিনব। যেমনটি আমি আগের ভিডিওগুলোতে বর্ণনা করেছি, এই সেন্টেন্সটি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। নো ডাউট দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে কোনো সেন্টেন্স যদি ইনভার্টেড কমার মধ্যে থেকে থাকে
সেই সেন্টেন্সটিকে আমরা কিভাবে চেঞ্জ করব, তার কতগুলো পদ্ধতি বা কতগুলো নিয়ম আমাদের জানা দরকার। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে বা কেমন দেখতে হয় সে সম্বন্ধে একটু প্রাথমিক ধারণা আমাদের জেনে নেওয়া দরকার। আমি একটি বাক্য লিখে দেখাচ্ছি। হি সেড টু মি, they are playing with me. He said to me they are playing with me. এই যে সেন্টেন্সটি আমি লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে হি সেড টু মি রিপোর্টিং স্পিচ, দে আর প্লেয়িং উইথ মি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটি যেখানে সাবজেক্ট দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে চিনতে গেলে প্রথমত আমরা কিভাবে চিনব অ্যাসার্টিভ সেন্টেন্সকে? অ্যাসার্টিভ সেন্টেন্স মাস্ট স্টার্ট উইথ আ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। দিস ইজ দ্য প্রাইমারি ইন্ডিকেশন হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার প্রাথমিক ধারণা, কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে চিনব। এবারে কথা হচ্ছে চেঞ্জ করব কি করে সেন্টেন্সটিকে। তো পরিবর্তনের নিয়ম আমি লিখতে পারি এখানে, হাউ টু চেঞ্জ। কি করে আমি চেঞ্জ করব? চেঞ্জ করার জন্য প্রাথমিক কতগুলো নিয়ম। এক, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসাতে হবে প্রথম। দ্বিতীয় কি, যদি এখানে সেড ভার্ব থেকে থাকতো শুধুমাত্র, তাহলে ওই সেড ভার্বটি বসে যেত। আর যদি সেড ভার্ব না থেকে সেডের সঙ্গে টু যুক্ত থাকে, তাহলে সে টু ভার্ব সবসময় চেঞ্জ হয়ে গিয়ে টেল ভার্বে রূপান্তরিত হয়। অর্থাৎ এখানে যে সেড টু আছে, সেড টু চেঞ্জ হয়ে গিয়ে টোল্ড হবে। এখানে সেড পাস্ট টেন্সে ছিল, তাই টেলের পাস্ট টেন্স এখানে টোল্ড হয়ে বসলো। যদি এখানে শুধুমাত্র সে থাকতো তাহলে সেই বসে যেত, যদি শুধুমাত্র শেষ থাকতো তাহলে শেষ বসে যেত, যদি এখানে শুধুমাত্র সেড থাকতো তাহলে সেড বসে যেত। কিন্তু যেই না এর সঙ্গে সেডের সঙ্গে শেষ সঙ্গে যখন টু যুক্ত হলো, সঙ্গে সঙ্গে টেল বসে গেল। যেই সেডের শেষ সঙ্গে শেষ টু থাকলো, অমনি টেলস বসে গেল। যেই সেডের সঙ্গে টু যুক্ত থাকলো, অমনি টোল্ড বসে গেল। তাহলে এটা হলো কি সেড টু বা সে ভার্ব পরিবর্তনের নিয়ম। এবার দ্বিতীয় নিয়মের পরে চলে আসবো আমরা তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মে কি দেখব? সেড টু ভার্ব পরিবর্তন হওয়ার পর রিপোর্টিং স্পিচের অবজেক্টটি বসবে। এখানে অবজেক্ট কে আছে? মি, তাহলে মিটা বসে গেল। এ পর্যন্ত যে নিয়মটুকু আমরা শিখলাম সেই নিয়মটুকু একটু অ্যাপ্লাই করে দেখি কেমন হবে। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট বসবে হি, সেড টু ভার্ব রয়েছে, তাই সেড টু ভার্বটিকে চেঞ্জ করার পরে আমরা কি করব? টোল্ড। রিপোর্টিং স্পিচের অবজেক্ট বসাতে হবে, অর্থাৎ মি যেমন ছিল তেমনি মি বসে গেল। এবারে রিপোর্টিং স্পিচের কাজ শেষ। এখানে রিপোর্টিং স্পিচটি একটি কমা দিয়ে ডিভাইড করা থাকে। এই কমা এবং ইনভার্টেড কমাটি উঠে যায় কখন? যখন আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করছি। এটি ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট থেকে আমরা কি করছি? ইনডাইরেক্টে নিয়ে আসছি, ইনডাইরেক্টে চেঞ্জ করব। তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কমা এবং ইনভার্টেড কমা, অর্থাৎ রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচ দুটি যে দুটি পাংচুয়েশন মার্ক দিয়ে ডিভাইড করা থাকে সেই মার্কগুলি উঠে যায়। তাহলে এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গেল, তাহলে এই জায়গাটিতে তাহলে কি বসবে? এই গ্যাপ, এই শূন্যস্থানটি তখন দ্যাট নামক লিঙ্কার দিয়ে যুক্ত হবে। তাহলে কি লিখতে পারি? 4 নম্বর নিয়ম, রিপোর্টিং ও রিপোর্টেড স্পিচ দুটি, রিপোর্টিং ও রিপোর্টেড স্পিচ দুটি দ্যাট দিয়ে যুক্ত হয়। রিপোর্টিং ও রিপোর্টেড স্পিচ দুটি দ্যাট দিয়ে যুক্ত হয়। দ্যাটের পরে, দ্যাট যখন বসলো, দ্যাটের পরে কি আনবো আমরা? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, তাহলে 5 নম্বরে বসবে কি? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে এরপরে। তো এই সাবজেক্ট বসানোর ক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি দেখি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন থাকে,
বা সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেগুলি মাস্ট বি চেঞ্জড, মাস্ট বি চেঞ্জড, সেগুলো পরিবর্তিত হবেই। কি করে পরিবর্তিত হবে আমি বলছি। তবে থার্ড পার্সন থাকলে তারা চেঞ্জ হয় না, থার্ড পার্সন কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। যেহেতু এখানে দে থার্ড পার্সন, তাই দেটি যেমন ছিল তেমনিই বসে গেল, দের কোনো পরিবর্তন ঘটলো না। এরপরে সাবজেক্ট বসানোর পর এই সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, সেই অক্সিলারি ভার্বটি রিপোর্টিং স্পিচের টেন্স অনুসারে পরিবর্তিত হবে। রিপোর্টিং স্পিচ এখানে সেড পাস্ট টেন্সে লেখা ছিল, তাই এখানকার এই সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্বটিও পাস্ট টেন্সে ট্রান্সফার হবে। আর এর পাস্ট টেন্স ওয়্যার, দের পরে ওয়্যার বসলো। 6 নম্বর নিয়ম হলো কি, যে রিপোর্টেড স্পিচের অক্সিলারি ভার্বটি রিপোর্টিং স্পিচের টেন্স অনুসারে পরিবর্তিত হয়ে বসবে। যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল, তাই আর এর পাস্ট টেন্স এখানে ওয়্যার হয়ে বসলো। আরেকটা কথা, সপ্তম নিয়ম, যদি অক্সিলারি ভার্ব কোনো বাক্যে থাকে তাহলে অক্সিলারি ভার্বটাই পরিবর্তিত হয়ে বসবে। সেক্ষেত্রে মূল ক্রিয়া অর্থাৎ মেন ভার্ব যেটি থাকবে তার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এখানে আর চেঞ্জ হয়ে ওয়্যার হলো, প্লেইংটি যেমন ছিল তেমনি বসে গেল, প্লেইংয়ের কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। তারপর অক্সিলারি ভার্বটি পরিবর্তিত হলে মেন ভার্বটি অপরিবর্তিত থাকে, এবং সেটি অক্সিলারির পরেই বসে যাবে। এরপরে কি আছে, বাকি যে শব্দগুলি উইথ যেমন ছিল উইথ বসে গেল, কিন্তু একটু আগে যেটা বললাম রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে তবে সেগুলি অবশ্যই চেঞ্জ হয়ে বসবে। এখন কথা হলো মি চেঞ্জ হয়ে কি চেঞ্জ হবে বা চেঞ্জ হয়ে কাকে দেখে বসবে। তো এখন দেখে নেওয়া যাক যে কিছু পার্সোনাল প্রোনাউন্স বা এই ধরনের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনগুলো চেঞ্জ করার জন্যে আমরা একটা পার্সোনাল প্রোনাউনের চার্ট দেখে নিই। পার্সোনাল প্রোনাউনের চার্টের মধ্যে আই, এটি পার্সোনাল প্রোনাউন, এর 4টি রূপ হয়, আই, মি, মাই, মাইন। তো আমরা এগুলোকে প্রত্যেকটিকেই নামকরণ করতে পারি। আই যে গ্রুপের মধ্যে বা যে অংশের মধ্যে আমরা তাকে বলতে পারি নমিনেটিভ, আই হলো নমিনেটিভ কেস। মি হলো অবজেক্টিভ। মাই এবং মাইন দুটি পজেসিভের মধ্যে, তবে মাইকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইনকে বলা হয় পজেসিভ প্রোনাউন। এবারে উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স, হি, হিম, হিজ, হিজ, she, her, her, hers, they, them, their, theirs। তাহলে মোটামুটি একটা পার্সোনাল প্রোনাউনের আমরা চার্ট দেখতে পেলাম। আমরা যদি মনে রাখতে অসুবিধা হয় নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ এই নামগুলো যদি আমাদের কঠিন বলে মনে হয়ে থাকে, খুব সুবিধার জন্যে আমরা বলতে পারি প্রথম আই আছে 1 নম্বর ঘরে, মি আছে 2 নম্বর ঘরে, মাই আছে 3 নম্বর ঘরে এবং মাইন আছে 4 নম্বর ঘরে। তাহলে 1, 2, 3, 4 এইভাবে ফর্মটাকে আমরা দেখে নিতে পারি। এবারে আমরা দেখব এই মিটি চেঞ্জ হবে কিভাবে। যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্ট পার্সন অলওয়েজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দি রিপোর্টিং স্পিচ। কি বললাম,
যে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থেকে থাকে তাহলে ফার্স্ট পার্সন সব সময়ের জন্যই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হয়ে বসে। চেঞ্জ হচ্ছে মি, কাকে দেখে? হিকে দেখে। হি আছে 1 নম্বর ঘরে। প্রশ্ন করি, মি যদি থাকে 2 নম্বর ঘরে, তাহলে হির 2 নম্বর ঘরে কি আছে? কিভাবে করলাম? মি আছে 2 নম্বর ঘরে, এই 2 নম্বরটি আমি এখানে লিখলাম, লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্ন করছি হির 2 নম্বরে কি আছে। দেখুন হির 2 নম্বরে আছে হিম, আমরা এই হিমটিকে বসাবো এখানে। যখন আমরা এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ট্রান্সফার করলাম, কি অর্থ হলো? হি টোল্ড মি, সে আমাকে বলল যে দে ওয়ার প্লেয়িং উইথ হিম, তারা তার সঙ্গে খেলছিল। এই মিটা হয়ে গেল তার। কি করলাম তাহলে? চেঞ্জ করলাম কি করে মিটা? মি ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে সাবজেক্ট দেখে। মি আছে 2 নম্বর ঘরে, তাহলে হির 2 নম্বর ঘরে কি আছে সেটি বসবে এখানে। আমরা ছক থেকে খুব সহজেই এটা উত্তর করতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আরও অনেকগুলি পরিবর্তন হয়। এটি গেল বেসিক পরিবর্তন, যে কী করে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে আসতে পারবো। এছাড়াও যে সমস্ত পরিবর্তনগুলো হয়ে থাকবে, যদি দেখি যে রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স লেখা থাকে, রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে লেখা থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই লেখা থাকুক না কেন তার কোনো টেন্সগত পরিবর্তন ঘটবে না। শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন যেগুলি থেকে থাকবে তার মধ্যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এগুলি শুধুমাত্র পরিবর্তিত হবে। কি বললাম? যদি রিপোর্টিং স্পিচের মধ্যে হি সেজ টু মি, কি দেখলাম? প্রেজেন্ট টেন্সে লেখা আছে, সেজ টু মি প্রেজেন্ট টেন্স লেখা আছে, তাহলে এই অংশের মধ্যে যে টেন্সেই লেখা থাকুক না কেন রিপোর্টেড স্পিচটি, তার কিন্তু কখনো টেন্সগত পরিবর্তন ঘটবে না। কেমন? ধরে নিলাম I was a student of this school। আমরা রিপোর্টিং স্পিচে দেখতে পেলাম রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে। নিয়ম অনুসারে রিপোর্টিং স্পিচটি যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে লেখা থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের মধ্যে থাকা সেন্টেন্সটির টেন্সগত কোনো পরিবর্তন ঘটবে না। কেমন হবে তাহলে? সাবজেক্ট যেমন ছিল তেমনি বসে গেল। সেজ টু থাকলে নিয়ম অনুযায়ী টেলস বসে, আমি টেলস বসালাম। মি যেমন ছিল অবজেক্ট, মিও এখানে বসে গেল। কমা এবং ইনভার্টেড কমা উঠে গেল, সেখানে দ্যাট দিয়ে যুক্ত হলো। এরপরে নিয়ম অনুসারে যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থেকে থাকে, তবে তা অবশ্যই রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হবে। ছক অনুসারে, যেটা আমি একটু আগে চার্ট দেখালাম, সেখানে দেখেছিলাম আই আছে 1 নম্বর ঘরে, তাহলে হির 1 নম্বর ঘরে কি ছিল? হি ছিল, আমি হি বসাবো এখানে। তাহলে হি টেলস মি দ্যাট হি ওয়াজ যেমন ছিল তেমনি বসে গেল, চেঞ্জ হলো না। কেন হলো না? বাম দিকে যেহেতু সেজ টু প্রেজেন্ট টেন্স লেখা ছিল। অর্থাৎ রিপোর্টিং স্পিচের টেন্স যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স যাই থাকুক না কেন তার কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এখানে ওয়াজ বসে গেল, তারপরে যেমন ছিল স্টুডেন্ট তেমনি বসে গেল স্টুডেন্ট অফ। এই দিসটি, এটি একটি শব্দ যেটিকে আমরা চেঞ্জ করতে পারি। রিপোর্টেড স্পিচের মধ্যে দিস থাকলে দ্যাট হয়ে যায়। এর একটা চার্ট আমি পরে দিয়ে দেব। তাহলে অফ দ্যাট স্কুল যেমন ছিল তেমনি বসে গেল। যদি রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সই থাকুক না কেন তার কোনো পরিবর্তন ঘটবে না। পরের নিয়মে আমরা আসতে পারি। যদি দেখি রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্সে আছে, লেখা আছে, তাহলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সই থাকুক না কেন তার পরিবর্তন করতেই হবে। যেমনটা আমরা একটু আগে দেখলাম, একটা সেন্টেন্স যদি আমরা লিখে দেখি, হি সেড টু মি, পাস্ট টেন্সে লেখা আছে, আগেরটা ছিল সেজ টু মি প্রেজেন্ট টেন্স, এখানে সেড টু পাস্ট টেন্স। তাহলে এটি হলো পাস্ট, এটি ছিল প্রেজেন্ট। কি বললাম নিয়মটি? যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট টেন্সে লেখা থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই লেখা থাকুক না কেন তার পরিবর্তন করতেই হবে। আই অ্যাম এ স্টুডেন্ট। তো এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি এটি প্রেজেন্ট টেন্সে লেখা আছে। কি বলবো তাহলে? এখানকার রিপোর্টিং স্পিচের হি বসলো, সেড টু অংশ নিয়ম অনুসারে টোল্ড হয়ে বসলো, মি যেমন ছিল তেমনি মি বসে গেল।
কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট দিয়ে যুক্ত হলো। দ্যাটের পর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসবে। সাবজেক্টে যদি ফার্স্ট পার্সন হয়ে থাকে তবে তা রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে চেঞ্জ হওয়ার কথা। আই আছে 1 নম্বর ঘরে, হির 1 নম্বর ঘরে আছে হি বসলো। এবারে সেট যেহেতু পাস্ট টেন্স ছিল তাই এদিকটাকেও পাস্ট টেন্স করতে হবে। পাস্ট টেন্স করার নিয়ম কি? যদি কোনো সেন্টেন্সে শুধুমাত্র অক্সিলারি থেকে থাকে তাহলে সেই অক্সিলারিটির পাস্ট টেন্স করে দিলেই হবে। অক্সিলারি প্লাস ভার্ব, মেন ভার্ব থেকে থাকলে অক্সিলারিটির পাস্ট টেন্স করে দিলে হবে। আমরা এই অ্যাম, ইজ, আর বা এই ধরনের বি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে একা একা থাকে আমরা এটিকেই মেন ভার্ব বলে ধরে নিতে পারি। তাহলে তার পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ। তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ আ স্টুডেন্ট, যেমন ছিল তেমনি বসে গেল। তাহলে কি দেখলাম যে রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্স আর রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচটিরও পাস্ট টেন্স করতে হয়। এটা ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট, আমি করলাম পাস্ট ইনডেফিনাইট। এটা যদি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এটা হবে পাস্ট কন্টিনিউয়াসকে আর একটু সহজ করে বললে হবে শুধুমাত্র অক্সিলারি ভার্বটির পাস্ট টেন্স করে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্সটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেমন যদি সেন্টেন্সটি লেখা থাকতো এখানে আই অ্যাম ইটিং রাইস, আমি লিখে দেখি সেন্টেন্সটি, আমি ভাত খাচ্ছি। তো আই অ্যাম ইটিং রাইস এই সেন্টেন্সটির আই তো নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়ে এখানে হি হয়ে বসলো। অ্যাম এটি হচ্ছে অক্সিলারি, চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের সেট টু নামক ভার্বের ফর্ম দেখে। এটি পাস্ট টেন্সে লেখা আছে, তাহলে অ্যামের পাস্ট টেন্স হলো ওয়াজ। যদি শুধুমাত্র অক্সিলারিটিকে চেঞ্জ করে দেওয়া যায় তাহলে মূল ক্রিয়ার কোনো পরিবর্তন ঘটবে না, যেমনটা আমি আগে বলেছিলাম। তাহলে ইটিং নামক ভার্বটি ইটিং থেকে গেল। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাম ইটিং, এটি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এজন্যই বললাম যে রিপোর্টিং স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবে অটোমেটিক্যালি চেঞ্জ হতে যাবে। শুধু প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে। করার নিয়ম কি? অক্সিলারি ভার্বটিকে শুধুমাত্র চেঞ্জ করে দিলেই হলো। পরের নিয়মে আমরা আসতে পারি, যদি কোনো সেন্টেন্স রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে লেখা আছে। রাম সেড টু মি, ইউ ওয়েন্ট টু আওয়ার হাউস। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? টেন্সগতভাবে রিপোর্টিং স্পিচের মধ্যে দেখতে পাচ্ছি রাম সেড টু মি, এই সেড টু হলো এটি পাস্ট টেন্সে লিখিত একটি সেন্টেন্স। রিপোর্টেড স্পিচের মধ্যে ওয়েন্ট এই ভার্বটিকে দেখে বুঝতে পারছি এটিও পাস্ট টেন্সে লিখিত একটি বাক্য। নিয়মটি কি বললাম? যদি রিপোর্টিং এবং রিপোর্টেড উভয় অংশেই পাস্ট টেন্স থেকে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটির করেসপন্ডিং চেঞ্জ করতে হবে। করেসপন্ডিং চেঞ্জ মানে লাফিয়ে লাফিয়ে পরিবর্তন, অর্থাৎ পাস্ট টেন্সের যে 4টি ভাগ রয়েছে আমরা প্রত্যেকেই জানি, প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি, ফিউচার টেন্সের 4টি, প্রত্যেকটির ভাগ থাকে। পাস্টের মধ্যে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টি ভাগ আমরা জানি। তো ইনডেফিনাইটের রূপ, পারফেক্টের রূপ কেমন হয়? ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে, ভার্বের পাস্ট ফর্ম উল্লেখ করা থাকে এবং অবজেক্ট উল্লেখ করা থাকে, আরও আদার ওয়ার্ডস থাকতে পারে, কমপ্লিমেন্টারি পার্টস থাকতে পারে। এটা পাস্ট টেন্সের আমি ভাগগুলো বলছি। পাস্ট ইনডেফিনাইটের রূপটা এখন দেখতে হয়। পাস্ট কন্টিনিউয়াসের রূপ কেমন দেখতে হবে? সেখানে সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার বসে থাকে, আর কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে, আর কি থাকে? অবজেক্ট থাকে, আদার ওয়ার্ডস কমপ্লিমেন্ট তার পরবর্তী অংশে থাকে। পারফেক্ট টেন্সে কেমন থাকে রূপটি? সেখানে দেখি আমরা সাবজেক্ট থাকে, একটি হ্যাড থাকে, তারপরে ভার্বের পিপি থার্ড ফর্মও বলতে পারেন, V3 ফর্ম বলতে পারেন। তো সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট, এটি বসে। এবং পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি দেখি? সেখানে সাবজেক্ট থাকে, একটা হ্যাড বিন থাকে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রূপ থাকবে, তারপরে অবজেক্ট থাকে। এখন যে করেসপন্ডিং চেঞ্জের কথা যেটা বললাম আমি, যে করেসপন্ডিং চেঞ্জ মানে কি? অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট ইনডেফিনাইট টেন্সে লেখা থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় একটি ঘর লাফিয়ে তার পরের ঘর, অর্থাৎ ইনডেফিনাইট থাকলে পারফেক্টে আসতে হবে, ইনডেফিনাইট থাকলে পারফেক্টের নিয়মে লিখতে হবে উত্তরটি।
আর যদি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের নিয়মে লেখা থাকে বাক্যটি এখানে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মে লিখতে হবে। তাহলে এখানে এই বাক্যটা কি দেখতে পাচ্ছি, ইউ ওয়েন্ট টু আওয়ার হাউস। এখানে ওয়েন্ট হলো পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা, সাবজেক্ট ইউ, ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট, গো নামক ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট বসে আছে, অবজেক্ট সহ বাকি অংশ এখানে বসে আছে। চেঞ্জ করলে কেমন দেখতে হবে, রাম সেট টু জায়গায় চেঞ্জ করে কি করব, টোল্ড। মি যেমন ছিল বসে গেল, রাম টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে কি বসবে, দ্যাট। ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কাকে দেখে, মিকে দেখে। এখন এই ইউ আমরা এই ছকে দেখব যে ইউ 1 নম্বর ঘরেও আছে, 2 নম্বর ঘরেও ইউ আছে। কি করে বুঝবো এটা কোন নম্বর ঘরের ইউ? সবসময় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে ভার্বের আগে কোনো ইউ থেকে থাকে সেটি 1 নম্বর ঘরের ইউ, অর্থাৎ সেটি সাবজেক্ট। আর ভার্বের পরে যদি কোনো ইউ থেকে থাকে সেটি অবশ্যই 2 নম্বর ঘরের ইউ, অর্থাৎ সেটি অবজেক্ট বা অন্য পোর্শন। তো এই ইউটি নিঃসন্দেহে 1 নম্বর ঘরে আছে, ইউ 1 নম্বর ঘরে আছে, মির 1 নম্বর ঘরে তাহলে কি আছে, আই আছে। রাম টোল্ড মি দ্যাট আই। এবারে সাবজেক্ট হিসেবে আমরা কি করছি, ইনডেফিনাইট থেকে আসবো পারফেক্টে, সাবজেক্ট বসিয়ে ফেলেছি আই, তারপর একটা হ্যাড নিয়ে আসতে হবে, নিয়মে হ্যাড বসবে, পারফেক্টের নিয়মে হ্যাড বসলো। তারপরে ভার্বের পিপি ফর্ম, ভার্ব ছিল এখানে ওয়েন্ট, তার পিপি ফর্ম কি হবে, গান, গো ওয়েন্ট গান, গো প্রেজেন্ট, ওয়েন্ট হলো পাস্ট, গান হলো থার্ড ফর্ম, V3 ফর্ম। টু আওয়ার, আওয়ারটি হলো কি আমাদের ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হবে অবশ্যই সাবজেক্ট দেখে। তাহলে আওয়ার ছিল কত নম্বর ঘরে, উই নামক প্রোনাউনের নমিনেটিভ ছিল উই, অবজেক্টিভ ছিল আস, পজিটিভ অ্যাডজেক্টিভ ছিল আওয়ার এবং পজিটিভ প্রোনাউন ছিল আওয়ার্স। তাহলে এটি হলো 3 নম্বর ফর্ম, উই এর 3 নম্বর ফর্ম হলো আওয়ার। উই আওয়ার যদি 3 নম্বরে থেকে থাকে তাহলে রামের 3 নম্বরে কি আছে, ছকে তো আমরা রাম দেখতে পাইনি কিন্তু হিকে দেখেছি, রামের প্রোনাউন হলো হি, হির 3 নম্বরে আছে কি, হিজ। অর্থাৎ যদি এখানে ছেলে অর্থাৎ কোনো বয়ের নাম থেকে থাকে, কোনো ম্যানের নাম লেখা থাকে, তাহলে আমরা তার প্রোনাউন হিসেবে হি ধরতে পারি। যদি কোনো গার্ল বা কোনো লেডির নাম লেখা থেকে থাকে, কোনো মেয়ের নাম লেখা থাকে তাহলে তাকে আমরা সি ধরতে পারি। এভাবেই হির তৃতীয় যে রূপটি হিজ, আমরা হিজ লিখলাম এখানে, হাউস যেমন ছিল তেমনি বসে গেল। নিয়মটি হলো এটি যে যদি রিপোর্টিং এবং রিপোর্টেড উভয় অংশের মধ্যেই পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং এবং রিপোর্টের উভয় অংশের মধ্যেই যদি পাস্ট টেন্স থেকে থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটির করেসপন্ডিং চেঞ্জ হয়। তারপরে একটি ঘর বাদ দিয়ে পরের টেন্সে আসতে হবে। ইনডেফিনিট ছিল, কন্টিনিউয়াস বাদ দিয়ে পারফেক্ট টেন্সে লিখতে হবে। যদি কন্টিনিউয়াস টেন্সে লিখিত থাকতো তাহলে পারফেক্টটি বাদ দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। এবারে কথা হচ্ছে যেটি আমি বলছি যে যদি রিপোর্টিং স্পিচটি পাস্ট টেন্সে লিখিত থাকে তাহলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সই থাকুক না কেন তার একটা পরিবর্তন ঘটছে, তার আবার অনেকগুলো ভ্যারিয়েশনস নিয়ে চেঞ্জ হচ্ছে। যদি কোনো বাক্য রিপোর্টেড স্পিচে চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো তথ্য দেয়, কোনো একটি সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে লিখিত আছে চিরন্তন সত্য বা অভ্যাসগত ব্যাপার। চিরন্তন সত্য বা অভ্যাসগত ব্যাপার মানে কি, চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ, যা আগেও ঘটে এসছে, এখনও ঘটছে, ভবিষ্যতেও ঘটবে, যার কোনো পরিবর্তন ঘটবে না। আর অভ্যাসগত ব্যাপার মানে কি, অতীতকালে কোনো এক সময় আমি কোনো কাজ কন্টিনিউয়াসলি করতাম, এখনও করি, ভবিষ্যতে করব বলে আমি আশা করতে পারি, আমরা একে বলতে পারি কি অভ্যাসগত ব্যাপার। তো যদি এমন কোনো ধারণা আমি পেয়ে থাকি যে টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, তো এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি বাম দিকের অংশে অর্থাৎ রিপোর্টিং স্পিচের মধ্যে সেট টু অংশটি পাস্ট টেন্সে লিখিত। নিয়ম অনুসারে রিপোর্টেড স্পিচটি যে টেন্সেই লিখিত থাক না কেন তার পরিবর্তন হওয়ার কথা আমরা একটু আগেই দেখেছি, কিন্তু এখানে দেখব টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, এই কথাটি চিরন্তন সত্য, বাঘ তো বনেই বাস করে, সুতরাং বাঘ বনে যেমন আগেও বাস করত এখনও বাস করে, সিম্পল। সেই জন্যে এটি চিরন্তন সত্য, তাই এর টেন্সগত কোনো পরিবর্তন ঘটবে না। টেন্স পরিবর্তন না হওয়ার মানে কি, ভার্বের রূপের কোনো পরিবর্তন ঘটবে না, যা ছিল তাই বসে যাবে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব, রাম সেট টু জায়গাতে করলাম টোল্ড, মি যেমন ছিল মি বসে গেল, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট দিয়ে যুক্ত হলো, তারপরে সাবজেক্ট হিসেবে এখানে টাইগার বসলো,
লিভস যেমন ছিল তেমনি করে লিভস বসে গেল। ইন দ্য ফরেস্ট। এই হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মোটামুটি একটু ব্যাখ্যা। আশা করি আজকে বিষয় সম্পর্কে ভালোভাবেই আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্দে মাতরম, জয় হিন্দ।